ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। তোমাদের সবাইকে এমসিএসএ ক্লাসে স্বাগত জানাই। এই ভিডিওটি তোমাদের এমসিএসের তরফ থেকে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নেওয়া হচ্ছে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আগেই অলরেডি একটা ভিডিও করেছি এবং তোমাদেরকে সেই সময় ঘোষণা করেছিলাম আমরা প্রতি সপ্তাহের একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স করবো এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সুপার 30 মানে টোটাল 30টা গুরুত্বপূর্ণ সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের বিস্তারিত কাজে লাগবে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আশা করছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বেস তৈরি করতেও কিন্তু সাহায্য করবে। তো অলরেডি আমরা জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি। তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অলরেডি এর আগে একটা সপ্তাহে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, ঠিক আছে। এটা দেখো জুলাই মাসের 20 তারিখ থেকে শুরু করে তোমার হচ্ছে 26 তারিখের মধ্যে অর্থাৎ 7 দিনের তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং তোমাদেরকে অবগত করছি যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সাপ্তাহিক তো যেগুলো আপডেট দিতেই থাকবো, নতুনগুলো, তার সাথে সাথে পুরনো যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমরা কিন্তু পুরোপুরি কমপ্লিট করব, ঠিক আছে। তো যাই হোক, আর বিস্তারিত এই বিষয় নিয়ে না আলোচনা করে সরাসরি আমরা ক্লাসে যাচ্ছি। টোটাল 30টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং 30টা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে যে শুধুমাত্র 30টা উত্তর জানবো এমসিকিউতে সেটা নয়, তার সাথে সারাউন্ডিং বেশ কিছু জিকে জানবো। এই 30টা থেকে হয়তো হতেই পারে যে আমরা 100টার মতো টপিক আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারলাম এবং এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এবার ক্লাস শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে কার্গিল বিজয় দিবস কবে উদযাপন হয়? 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই না 26শে জুলাই? 26শে জুলাই, ঠিক আছে। উত্তর কী হবে? 26শে জুলাই। তোমাদেরকে বলে রাখি যে 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল এবং কার কার মধ্যে হয়েছিল স্যার? ভারত এবং পাকিস্তানের মধ্যে, ভারত ও পাকিস্তান। তো এই ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা অপারেশন বিজয়ের মাধ্যমে, অপারেশন বিজয়ের মাধ্যমে, ঠিক আছে, তোমার 26শে জুলাই জিতি। যেহেতু 26শে জুলাই জিতি সেই কারণে ওই দিন অনুযায়ী তোমার কি কার্গিল বিজয় দিবস ঘোষণা করা হয়েছে 26শে জুলাই, ক্লিয়ার। এবার তো মোটামুটি আমরা তাহলে বুঝলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছিল কত সালে হয়েছিল? তাহলে 1999 সালে। এবার এর সাথে আরও সারাউন্ডিং কিছু কোয়েশ্চেন, তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কত কত সালে আরও যুদ্ধ হয়েছিল? তো তোমাদের বলে রাখি ভারত এবং পাকিস্তানের মধ্যে 1948 সালে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1965 সালে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে 1971 সালে যুদ্ধ হয়েছিল যখন বাংলাদেশ স্বাধীনতা পায় এবং 4 নম্বর হচ্ছে 1999 সালে, ঠিক আছে। এবং পাকিস্তানের মধ্যে কিন্তু 4 বার হয়েছে, 1948, 1965, 1971 এবং 1999। এর মধ্যে থেকে 1948 সালে যখন হয়েছিল তখন এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হয়েছিল, ঠিক আছে। কাশ্মীর কার হবে সেই নিয়ে তোমার এই যুদ্ধ হয়েছিল এবং তোমার যে সময় পাকিস্তানের সেনা কাশ্মীরে প্রবেশ করে সেই সময় হরি সিং এসে ভারতবর্ষের সাথে চুক্তি করেছিল এবং ভারতীয় সেনা সেখানে গিয়ে উপস্থিত এবং দুইজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। অবশেষে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের তোমার তত্ত্বাবধানে এলওসি বলে একটা কনসেপ্ট ওখানে ক্লিয়ার করা হয় যে তোমার কি পরবর্তী যেটা ডিসপুট রয়েছে যতক্ষণ না পর্যন্ত আনসলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছে সে সেখানে থেকে যাবে। এই জন্যই পাক অকুপাইড কাশ্মীর এই কনসেপ্টটা আছে, পাক অকুপাইড কাশ্মীর। অর্থাৎ আমি বলতে এটা চাইছি, ধরে নাও যে এভাবে করে তোমার রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে, এই জম্মু কাশ্মীরের মধ্যে থেকে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা, ঠিক আছে, এই বিস্তীর্ণ অঞ্চলটা কিন্তু পাকিস্তান কিন্তু দখল করে রেখেছে, ঠিক আছে, ইললিগালি। কেন? কারণ কাশ্মীরের যে রাজা হরি সিং সেটা ভারতবর্ষের সাথে চুক্তি করে, ঠিক আছে, তো ইললিগালি। তো সেই সময়ই 1948 সালে প্রথম যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1965 সালে। 1965 সালে কেন স্যার? 1965 সালে তার পিছনে মূল কারণ যে সেই সময় তোমার ভারত এবং পাকিস্তান সরাসরি যুদ্ধ হয়েছিল এবং লাল বাহাদুর শাস্ত্রী সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি স্লোগান দিয়েছিলেন যে জয় জওয়ান জয় কিষান, ঠিক আছে। তার পরবর্তী 1971 সালে এটা তোমরা সবাই জানো যে বাংলাদেশকে কেন্দ্র করে সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং
সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতের তরফ থেকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয় এবং বলা হয় 1971 সালের যুদ্ধে ভারতীয় সেনা পাকিস্তানে তোমার হচ্ছে ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছিল বলেই কিন্তু বাংলাদেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল। আজকের দিনে বাংলাদেশের মানুষ সম্ভবত এই জিনিসগুলো অস্বীকার করে, কিন্তু ভারতবর্ষের অবদান বাংলাদেশের স্বাধীনতা যে কতটা, যারা বাংলাদেশের প্রবীণ নাগরিক তারা নিশ্চয়ই জানেন। ঠিক আছে, তারপর 1999 সালে অটল বিহারী বাজপেয়ী যখন ছিল তখন। তাহলে এই যে 4টা যুদ্ধ তারা কোন কোন প্রধানমন্ত্রীর সময়, 1948 সালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ঠিক আছে, 1965 সালে হচ্ছে কি তাহলে লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান। 1971 সালে হচ্ছে কি ইন্দিরা গান্ধী এবং 1999 সালে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, অবশেষে 2025 সালে যখন আমরা ভিডিও করছি, ঠিক আছে, এই সময় একটা ভারত এবং পাকিস্তানের মধ্যে টেনশন চালু হয়, যেটা অপারেশন সিন্দুর নামে পরিচিত। ভারতের তরফ থেকে তোমার হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এই অপারেশন সিন্দুর কমপ্লিট করা হয়েছিল। তো যাই হোক, কার্গিল বিজয় তাহলে হচ্ছে 26শে জুলাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এক মিনিট, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, বলছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘমেয়াদিতার দিক থেকে সরিয়ে দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছালো। ঠিক আছে, বলছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী না অটল বিহারী বাজপেয়ী। তো উত্তর গিয়ে কী হবে স্যার, তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী। এখনো পর্যন্ত মাথায় রাখবে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, ঠিক আছে, তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু স্যার আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সব থেকে বেশি দিন ইনি আছেন। আর সেকেন্ড সব থেকে বেশি রিসেন্টলি হলেন যিনি, তার নাম হচ্ছেন কি স্যার, নরেন্দ্র মোদী। তিনি কাকে হারালেন, তিনি হচ্ছে ইন্দিরা গান্ধীকে হারালেন। ঠিক আছে, ইন্দিরা গান্ধী তিনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি 4077 দিন প্রধানমন্ত্রীর তোমার হচ্ছে দপ্তরে ছিল এবং নরেন্দ্র মোদী 4078 দিন ক্রস করে দ্বিতীয় স্থানে কিন্তু চলে আসলো। এবং মাথায় রাখবে সব থেকে বেশি দিন তাহলে হচ্ছে কে রয়েছে, জওহরলাল নেহরু। তোমার যদি জওহরলাল নেহরুর পুরো সময় দেখো, তাহলে 1946 সালে অন্তর্বর্তী সরকার থেকে তার সময় শুরু হয় এবং 1964 সালে গিয়ে কিন্তু শেষ হয়। এবং যদি নির্বাচিতভাবেই বলি তাহলে 1952 সাল থেকে শুরু হয়েছিল এবং তোমার হচ্ছে 1964 সালে শেষ হয়েছিল। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারলাম। তো এটা গিয়ে কী হবে স্যার, তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী। কত নম্বর, 2 নম্বর। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 3। কোয়েশ্চেন নাম্বার 3-এ কি বলছে, সম্প্রতি কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত তোমার হচ্ছে রেলওয়ে সিস্টেমে সফলতা পেল। তোমার হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারতবর্ষ না পাকিস্তান। তো হাইড্রোজেন চালিত তোমার হচ্ছে রেলওয়ে যে সিস্টেম, সেটার জন্য সফলতা পেল হচ্ছে ভারতবর্ষ। মাথায় রাখবে কোন দেশ, ভারতবর্ষ। এবং ভারতবর্ষ বলছে যে 2027 সালের মধ্যে, ভারতবর্ষ 2027 সালের মধ্যে 35টা এই ধরনের চালিত তোমার হচ্ছে ট্রেন চালানোর কথা ভাবছে। 35টা লক্ষ্যমাত্রা নিয়েছে। এবং তোমার মাথায় রাখতে হবে, যদি হাইড্রোজেন মুক্ত এই হাইড্রোজেন যুক্ত যে তোমার হচ্ছে রেলওয়ে পরিষেবা যদি আমরা দিতে পারি, তাহলে পুরোপুরি কার্বন ফ্রি হয়ে যাবে। এবং যদি পুরোপুরি যদি কার্বন ফ্রি হয়, তাহলে ভারত সরকারের যে সংকল্প যে 2070 সালের মধ্যে আমরা যে কার্বন মুক্ত দেশ হব, ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের অনেকটা কাছেই আমরা কিন্তু পৌঁছে যাব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলাম। তোমার মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন চালিত রেলওয়ে সিস্টেম সম্প্রতি কে সফলতা পেল, ভারতবর্ষ সফলতা পেল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার, কোয়েশ্চেন নাম্বার 4। আমরা টপ 30টা কোয়েশ্চেন আলোচনা করবো, আমরা আগেই বলেছি। এবং প্রতিটা কোয়েশ্চেন থেকেই কিছু না কিছু টপিক দেখবে যে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ গিয়ে কী বলছে, সম্প্রতি কোন দেশের সাথে ভারতের বর্ষ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বর্ষর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কথাটা মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কোন দেশের সাথে তোমার হচ্ছে সই করলো। ঠিক আছে, কি কি দেশের নাম লেখা আছে, আমেরিকা, ইউএসএ, তারপরে গিয়ে কী আছে, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া। তো স্যার মাথা রাখবে ফ্রি ট্রেড রিলেশন যার সাথে করলো তার নাম হচ্ছে কি স্যার, ব্রিটেন। তো ফ্রি ট্রেড রিলেশন যার সাথে করলো তার নাম হচ্ছে কি স্যার, ব্রিটেন। তো মাথা রাখবে, দেখো সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত ব্যবসা সম্পর্ক চুক্তি স্বাক্ষর হলো।
ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন ব্রিটেনের যে পিএম তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে কেয়ার স্টেইমার। এটা হচ্ছে তোমার হচ্ছে ব্রিটেনের পিএম, ব্রিটেন। এবং আমাদের ভারতের পিএম স্যার ইন্ডিয়ান পিএম নরেন্দ্র মোদী, দুজনের মধ্যে এই চুক্তি হলো। হ্যাঁ, নরেন্দ্র মোদী, দুজনের মধ্যেই চুক্তি হলো। এবং এই চুক্তি অনুযায়ী কি বলছে যে দুই দেশ 2030 সালের মধ্যে 120 বিলিয়ন মার্কিন তোমার হচ্ছে ডলারের তোমার হচ্ছে ব্যবসাতে ছুটবে আর কি, দুই দেশ মিলে, ভারত এবং তোমার হচ্ছে ব্রিটেন। এবং দুই দেশ মিলে এটাও করলো যে 99% রপ্তানিতে মানে হচ্ছে 0% ট্যারিফ বসানো হয়েছে। 99%, মাত্র 1% কিছু এক্সেপশনাল রয়েছে যেখানে ব্রিটেন বা ভারত দুজনেই হয়তো বসিয়ে রেখেছে, কিন্তু 99%-এর ক্ষেত্রে হচ্ছে ট্যারিফ নেই। তো ট্যারিফ নেই কথাটার মানে কি এসে দাঁড়ালো? তাহলে ব্যবসায়ীরা একে অপরের সাথে ব্যবসা করার জন্য তাহলে হচ্ছে কি স্যার বেশি আগ্রহ দেখাবে। ট্যারিফ কম থাকবে মানে হচ্ছে ট্যারিফ থাকবেই না, তার মানে কি ব্যবসায়ীদের মুনাফা হবে। তখন ব্যবসায়ীরা যে সকল দেশ ট্যারিফ লাগাচ্ছে তাদের থেকে এই সব দেশে গিয়ে তোমার হচ্ছে ব্যবসা করাটা বেশি তোমার হচ্ছে সুবিধা বলে মনে করবে। তো ব্রিটেনের সাথে একটা খুব গ্রেট একটা সাইন হয়েছে ভারতের তরফ থেকে। আর মাথায় রাখবে এমন সময় হয়েছে যে সময় ভারতের সাথে তোমার হচ্ছে আমেরিকার একটা তিক্ততা সম্পর্ক এখন চলছে। এবং যে সময় আমেরিকা ভারতবর্ষের উপরে প্রায় 50% শুল্ক বসিয়েছে, সেই সময় কিন্তু হচ্ছে ব্রিটেনের তরফ থেকে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হচ্ছে, এটা ভারতবর্ষের জন্য একটা বিশাল বড় মাইলস্টোন। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। তারপরে কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলছে দেখো, বলছে সম্প্রতি তোমার সমবায় পলিসি চালু করলো। ঠিক আছে, বর্তমানে এই সমবায় মন্ত্রীর নাম কি? তো বলছে শিবরাজ সিং চৌহান, অমিত শাহ, অশ্বিনী বৈষ্ণব, না তোমার হচ্ছে সুকান্ত মজুমদার। শিবরাজ সিং চৌহান যদি আমি ভুল না বলি পঞ্চায়েত তোমার হচ্ছে রয়েছে, পঞ্চায়েত মিনিস্টার রয়েছে। ঠিক আছে, মিনিস্টার। অমিত শাহ তো হোম মিনিস্টার। অশ্বিনী বৈষ্ণব হচ্ছে কি স্যার রেলওয়ে মিনিস্টার। আর আমি যদি ভুল না বলি সুকান্ত মজুমদার এ হচ্ছে এডুকেশনের হচ্ছে প্রতিমন্ত্রী, এডুকেশনের প্রতিমন্ত্রী। দেখো এখানে 4টে তোমার হচ্ছে পেলে কোয়েশ্চেনের অ্যান্সার পেলে। তো এর মধ্যে তো কেউ সমবায় মন্ত্রী নয়, তার মানে কেউ একজন রয়েছে যে ডবল তোমার পাচ্ছে, কেউ নিশ্চয়ই রয়েছে, ঠিক না? তো সেটা কে, মানে ডবল মন্ত্রিত্ব পেয়েছে। তো সেটা হচ্ছে অমিত শাহ। অর্থাৎ ভারতবর্ষের আজকের দিনে সমবায় মন্ত্রী, ঠিক আছে, সমবায় মন্ত্রী হচ্ছে কে? তোমার হচ্ছে অমিত শাহ। মাথায় রাখবে ভারতবর্ষের আজকের দিনে সমবায় মন্ত্রী যদি কেউ হয় তো তার নাম হচ্ছে কি? অমিত শাহ। ক্লিয়ার? তা আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইছিলাম যে অমিত শাহ, তো স্যার হঠাৎ করে এটা দিলেন কেন, এটা এত ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে তোমাদেরকে বলে রাখি ভারতবর্ষ কিন্তু তার ডেমোক্রেসির 4র্থ স্তরে পৌঁছেছে। 4র্থ স্তর বলতে স্যার ফার্স্ট স্তর হচ্ছে ইউনিয়ন, সেকেন্ড স্টেট হচ্ছে স্টেট, তারপরে তোমরা নিশ্চয়ই জানো যে 73 এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল কি স্যার পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। স্যার 4র্থ স্তরে 97 মানে 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, 2011 সালে যে জিনিসটা এসেছে তার নাম হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটি। তো কোঅপারেটিভ সোসাইটি মানে হচ্ছে সমবায়। তো এই সমবায় হচ্ছে এমন সমবায় ব্যবস্থা, মানে বলতে চাইছে যে পঞ্চায়েতি ব্যবস্থাও কিন্তু ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু উঠে যাবে। ঠিক আছে, পঞ্চায়েতি ব্যবস্থা আমি খুব ঠান্ডা মাথায় বলছি। দেখবে যে সরকাররা কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে দিয়ে স্কিম আগের থেকে অনেক বেশি কমিয়ে দিয়েছে। তার পিছনে মূল কারণ হচ্ছে সরকার এখন মানে সাধারণ জনগণকে সরাসরি তোমার হচ্ছে দেশের অর্থনীতির সুবিধা দিতে চাই। এবং সেটা দেওয়া মানে তো এটা নয় যে আমি কাউকে 50 লাখ টাকা দিয়ে দিলাম বা 15 লাখ টাকা দিয়ে দিলাম। তো দেওয়াটা মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট স্কিমের মাধ্যম দিয়ে দেবে এবং সেই টাকার মানে হচ্ছে কি কোনো ভ্যালুয়েবল কাজ হয়। এই ভ্যালুয়েবল কাজ করার জন্য হচ্ছে কি স্যার সমবায়। তো এই সমবায় তোমার হচ্ছে ভারতবর্ষের তোমার হচ্ছে সাংবিধানিক জায়গা পেয়েছে, সেটা হচ্ছে 2011 সালে।
এবং 2011 সালের পর থেকে আমাদের দেশে যে কোঅপারেটিভ ফেডারেলিজম শুরু হয়েছে সেটাকেই কিন্তু বর্তমানে যে নীতি আয়োগ, সেই নীতি আয়োগ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো অর্থাৎ নীতি আয়োগ যদি প্রভিডেন্ট হয় তাহলে কোঅপারেটিভ ব্যাপারটাও আজকের দিনের প্রভিডেন্ট। এমনকি গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু কোঅপারেটিভের মাত্রা কিন্তু দারুণ হারে বেড়ে গেছে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে মাথায় রাখবে এই কোঅপারেটিভ পলিসি খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অমিত শাহ যে হচ্ছে আমাদের গৃহমন্ত্রী, সে কোঅপারেটিভ চালাচ্ছে। তার মানে ভাবো যে এটার ভবিষ্যতের প্রায়োরিটি কী রয়েছে। ঠিক আছে, তো দেখো সেটা লেখা আছে, ভারতের সমবায় মন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ। ঠিক আছে, আগামী 20 বছরের জন্য, 25 সাল থেকে আগামী 20 বছরের জন্য, অর্থাৎ 20 বছর মানে 2025 থেকে শুরু করে 2045 সাল পর্যন্ত আমাদের কোঅপারেটিভ পলিসি তৈরি করলো। এবং এই পলিসির মাধ্যম দিয়ে বলা হলো যে প্রতিটি গ্রামে একটা করে বড় সমবায় তৈরি হবে। প্রতিটি গ্রামে একটা করে সমবায় তৈরি হবে, মাথায় রাখবে। তো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলতে পারো। এটা একটা মানে মানে কি বলবো, যে গ্রেট একটা তোমার হচ্ছে স্টেপ অদূর ভবিষ্যতে গ্রামের অর্থনীতিকে দাঁড়াতে। এই যে সমবায়গুলি কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। ক্লিয়ার? তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমরা মাথায় রাখবে যে 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে কোঅপারেটিভ সোসাইটি আছে, সেটা নির্দেশমূলক নীতিতে 43-এর বি নম্বর ধারাতে ইনক্লুড হয়। ঠিক আছে, 43-এর বি, ওই কথাটা এখানে লেখা আছে 43-এর বি। আমি জাস্ট এটা গুছিয়ে লেখার জন্য এই জিনিসটাকে আমরা করেছি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 5, তাহলে হচ্ছে সমবায় মন্ত্রীর নাম হচ্ছে কি তোমার হচ্ছে অমিত শাহ। কত সালে সমবায় পলিসি চালু হলো? 2025 সালে। কত দিনের জন্য? তোমার হচ্ছে 20 বছরের জন্য। কি উদ্দেশ্য? প্রতিটা গ্রামে একটা করে কি সমবায় তোমার হচ্ছে সংস্থা তৈরি করা। ঠিক আছে, এটাই। তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত এবার? কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে যে ভারতবর্ষ পেট্রোলে 20% ইথানল মিশানোর প্রক্রিয়া শুরু করেছে। ঠিক আছে, তো তার সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কত সালের মধ্যে? 2025, 2027, 2030 না 2032? মানে আমাদের যে পেট্রোল রয়েছে, সেই পেট্রোলে 20% ইথানল মিশাবে, সেটা মানে কমপ্লিট করবে কত সালের মধ্যে? তো মাথায় রাখবে এটা অ্যান্সার হবে কি স্যার? 2030 সালের মধ্যে। তো টুইস্টটা এখানে না, টুইস্টের পরে, মানে টার্গেট নিয়েছিল 2030। দেখো কিন্তু স্যার দেখো, লক্ষ্য করো কি বলছে, ভারত 2025 সালে পেট্রোলের 20% ইথানল মিশ্রণ অর্জন অলরেডি করে নিয়েছে। তার মূল লক্ষ্যমাত্রা 2030-এর চেয়ে 5 বছর এগিয়ে ঘোষণা করেছে পেট্রোলিয়াম মন্ত্রী তোমার হচ্ছে হরদীপ সিং পুরী। তাহলে স্যার আমাদের তাহলে পেট্রোলিয়াম মন্ত্রীর নাম কি? পেট্রোলিয়াম মন্ত্রী। তাহলে পেট্রোলিয়াম মন্ত্রীর নাম হচ্ছে কি? হরদীপ সিং পুরী। ঠিক আছে, আচ্ছা 2014 সালে আমাদের পেট্রোলে তোমার হচ্ছে ইথানল ছিল কত পার্সেন্ট? 1.5%। ঠিক আছে, 2025 সালে গিয়ে এটা বাড়িয়ে তোমার হচ্ছে 20% হলো, যেটা লক্ষ্যমাত্রা 2030 সাল পর্যন্ত ছিল। তো এটা আমাদের গ্রেট মাইলস্টোন। আর স্যার ইথানল কোথা থেকে আসে? ইথানল তোমার হচ্ছে আখের তোমার হচ্ছে ছিবড়া থেকে, আখের ছিবড়া। তাহলে যারা আখ চাষি তাদের জন্য তাহলে এটা মানে হচ্ছে দারুণ বড় একটা হেল্প। তাদের আখের দাম কম হবে না, কারণ স্যার এমনি আমাদের দেশে পেট্রোলের খুব অভাব, আমাদের দেশে তেল তেমন নেই, বিদেশ থেকে নিতে হয় আমাদের। দেখো আজকের দিনে তেল রাজনীতি কিন্তু আমাদের সাথে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। তো তেলকে নিয়ে না, তো সেই জায়গায় যদি আমরা 20% কমাতে পারি তো বিশাল বড় একটা মাইলস্টোন। ঠিক না? তো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7, এক মিনিট। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে তৃতীয় ফাইড ওমেন চ্যাম্পিয়নশিপ, তৃতীয় তোমার হচ্ছে ফাইড ওমেন চেস চ্যাম্পিয়নশিপ 2025 এটা কে জিতলো? পুলেরু হাম্পি, না দিব্যা দেশমুখ, না জি জুয়ান, না হচ্ছে তোমার হচ্ছে সানিয়া মির্জা? তো স্যার এদের মধ্যে প্রথম দুজনই হচ্ছে কি স্যার দাবার সাথেই জড়িত।
ক্লিয়ার? আচ্ছা, ফাইট ওম্যান, এটাও স্যার হচ্ছে দাবার সাথে জড়িত, তাহলে উত্তর তো দুটোর মধ্যে একটাই হবে এবং দুটোই আজকের দিনে ফেমাস। তো লেটেস্ট কেস যেটা, যে ফাইট ওম্যান মানে ফাইনালি স্যার দুজন ভারতীয় ছিল, অর্থাৎ কুলেরু হাম্পি এবং তোমার হচ্ছে এই যে মেয়েটা দিব্যা দেশমুখ, দুজন মিলেই ছিল। ঠিক আছে? তো কুলেরু হাম্পি খুব ফেমাস, দিব্যা দেশমুখ রিসেন্টলি এসছে, আমি যদি ভুল না বলি মাত্র 19 বছর বয়স দিব্যা দেশমুখের। তো সেই দিব্যা দেশমুখ কিন্তু হচ্ছে কুলেরু হাম্পিকে হারিয়েছে, এক ভারতীয়কে হারিয়েছে ফাইট ওমেন চ্যাম্পিয়নশিপে। মানে এটা একটা বিশাল বড় মাইলস্টোন বলতে পারো। প্রথম ভারতীয় হিসাবে ফাইট ওমেন্স চ্যাম্পিয়নশিপে যদি কেউ মানে তোমার হচ্ছে সেমিফাইনালে পৌঁছেছে তো এবারই, তো তার নাম হচ্ছে কুলেরু হাম্পি। আবার তাকে হারিয়ে দিল ফাইনালে হচ্ছে কি দিব্যা দেশমুখ, এবং দিব্যা দেশমুখের বয়স মাত্র হচ্ছে তোমার হচ্ছে 19 বছর। ঠিক আছে? এবং তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, এই তোমার হচ্ছে দিব্যা দেশমুখ যে রয়েছে, দিব্যা দেশমুখ, ঠিক আছে, এ তাহলে হচ্ছে ফাইট ওমেন চ্যাম্পিয়নশিপের মানে উইনার। এবং এই খেলাটা এবার যেটা হলো সেটা কোথায় হলো স্যার? জর্জিয়া তোমার হচ্ছে বাটুমিতে। এটাও আসতে পারে যে ফাইট ওমেন চ্যাম্পিয়নশিপ কোন দেশে হলো, তো জর্জিয়াতে। জর্জিয়ার কোন শহরে হলো? তো হচ্ছে তোমার হচ্ছে বাটুমিতে হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 8 বলছে নিসার বিশ্বের সবথেকে উন্নততর অবজারভেশন স্যাটেলাইট কার সহযোগিতায় হলো? বলছে নাসা না ইসরো না সান। আচ্ছা, সান এটা তো তোমাদের জানা উচিত যে তোমার হচ্ছে এটা সম্ভবত ইয়েমেনের তোমার হচ্ছে তোমার হচ্ছে স্যাটেলাইট সংস্থা। আচ্ছা স্যার, নাসা তো ইউএসএ, আচ্ছা ইসরো হচ্ছে ইন্ডিয়া। আর স্যার মাথায় রাখবে এই যে তোমার হচ্ছে নিসার, ঠিক আছে, নিসার এই ইসরো এবং তোমার হচ্ছে নাসা দুজন মিলে যৌথ উদ্যোগে করেছে। ইম্পর্টেন্ট স্যার, দেখো এটা সম্বন্ধে জানতে হবে সবাইকে। নিসার একটি যৌথ উদ্যোগে করেছে, কে? নাসা এবং ইসরো। কত জুলাই? তোমার হচ্ছে উৎক্ষেপণের তারিখ হচ্ছে 30শে জুলাই। আর উৎক্ষেপণের স্থান কোথায়? শ্রীহরিকোটা মানে বুঝতে পারছো আমাদের ইসরো যে করেছে, মানে ইসরোর যে তোমার হচ্ছে স্যাটেলাইট লঞ্চ সেন্টার সেখানে। ঠিক আছে? এবং যে রকেটের মাধ্যম দিয়ে করছে তার নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে GSLV F-16। ঠিক আছে? তো এই রকেটের মাধ্যম দিয়ে এই নিসারকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং নিসারের কাজ কি বলছে? 473 কিলোমিটার সূর্য সিঙ্ক্রোনাস কক্ষপথে পৌঁছানো। এবং এর মূল কাজ হচ্ছে কি স্যার? তোমার জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং তোমার যে পরিবেশগত যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলোকে অবজারভেশন করা। তো নিসার একটা হাই টেকনোলজিক্যাল তোমার হচ্ছে কি স্যাটেলাইট। এই স্যাটেলাইটের যে টেকনোলজি, সেই টেকনোলজি ইন্ডিয়ার তোমার হচ্ছে ইসরোর পক্ষে এই মুহূর্তে একাই সম্ভব নয়। সেই জন্য ইসরো তোমার হচ্ছে দেখো জায়গা ইসরোর, স্যাটেলাইট ইসরোর, কিন্তু টেকনোলজিতে হেল্প নিয়েছে কার? তোমার হচ্ছে নাসা। অর্থাৎ নাসা এবং ইসরো দুজন মিলে এই অবজারভেশন স্যাটেলাইটটা পাঠিয়েছে, যেটা অবশ্যই স্যার ভারতের জন্য একটা বিশাল বড় মাইলস্টোন। ক্লিয়ার? তাহলে এই যে কত নম্বর কোয়েশ্চেন স্যার? কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে বিশ্বের সবচেয়ে বড় কোঅপারেটিভ তোমার হচ্ছে গোডাউন ঘরের পরিকল্পনা ভারত সরকার কত সালের মধ্যে সম্পন্ন করতে চলেছে? 2026 সাল স্যার। মানে এটাই 25, ভাবো জিনিসটা, এটাই 25 সাল চলছে, 26 সালের ডিসেম্বর মাসের মধ্যে বিশ্বের মধ্যে সব থেকে বড় কোঅপারেটিভ গোডাউন প্রজেক্ট সেটা কমপ্লিট করতে চাইছে। এবার কোঅপারেটিভ গোডাউন প্রজেক্টে কি আছে স্যার? বলছে যে 2026 সালের মধ্যে, ঠিক আছে, ভারতের সমস্ত ব্লকে একটি করে তোমার হচ্ছে গোডাউন থাকবে। আচ্ছা, এটাকে হিমঘরও বলতে পারো, হিমঘর সমেত থাকবে আর কি। মানে খাদ্যশস্য থেকে শুরু করে হ্যাঁ তোমার হচ্ছে সবজি সবকিছু যাতে রাখা যায়, সেগুলোকে যাতে সেখানে স্টোরেজ করা যায়। এবং এর জন্য টাকা যে স্যাংশন করেছে সেটা হচ্ছে নাবার্ড। তোমার নিশ্চয়ই জানো যে
এটা হচ্ছে কি স্যার কৃষির উন্নয়ন সংক্রান্ত ভারত সরকারের একটা ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। তো সেই নাবার্ড তোমার হচ্ছে উদ্বোধন করেছে, ঠিক আছে। এবং প্রধানমন্ত্রী এই সংক্রান্ত 11টা পাইলট প্রজেক্ট হিসাবে কিন্তু শুরু করেছে। বলছে অদূর ভবিষ্যতে 2026 সালের মধ্যে ভারতবর্ষের প্রায় 741টা যে ডিস্ট্রিক্ট রয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্টেই একটা তোমার হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে যতগুলো ব্লক রয়েছে প্রতিটা ব্লকেই একটা করে তোমার হচ্ছে এই ধরনের গোডাউন করা হবে। এবং কার মাধ্যমে করা হবে? কোঅপারেটিভ। দেখো এখানেও কোঅপারেটিভ কথাটা আসলো। তাহলে অদূর ভবিষ্যতে কোঅপারেটিভ কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা বুঝতেই পারছো আশা করছি, ঠিক আছে। তাহলে এটা কত সালের মধ্যে? নেক্সট বলছে যে দেশ তাদের 60তম স্বাধীনতা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে ডেকেছিল। বলছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স না মালদ্বীপ। তো স্যার সম্প্রতি ভারত সরকার তোমার মালদ্বীপে সফরে গিয়েছিল, তোমরা সবাই জানো। এবং মালদ্বীপের এটা কততম তোমার হচ্ছে স্বাধীনতা দিবস? 60তম, 60, ঠিক আছে। আচ্ছা, মালদ্বীপের বর্তমান তোমার হচ্ছে রাষ্ট্রপতির নাম হচ্ছে মোহাম্মদ মুইজু, যে তোমার ভারতের প্রধানমন্ত্রীকে দারুণভাবে অভ্যর্থনা করেছে। বলছে বিগত দিনে মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছিল তা ইতি বলে অনেকে বিশেষজ্ঞ মনে করছে। এবার যে কথাটা বলতে চাইছিলাম, মালদ্বীপের তরফ থেকে যে এই যে স্টেপটা, এটা কিন্তু দারুণ স্টেপ। তোমরা জানো নিশ্চয়ই বিগত 4 থেকে 5 মাস আগে মালদ্বীপের সাথে ভারতবর্ষের সম্পর্ক কোনো একটা জায়গায় মনোমালিন্যতায় আসে। মালদ্বীপের তোমার হচ্ছে নতুন যিনি তোমার হচ্ছে প্রধান তোমার হচ্ছে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে মোহাম্মদ মুইজু। তিনি ভারতবর্ষ বিরোধী স্লোগান দিয়ে যেহেতু তাদের দেশে এসেছিল, তো অতএব স্যার তার এই কাজটা করাটাই স্বাভাবিক ছিল, কিন্তু করে উঠতে পারলো না। দেখছি যে খুব সমস্যা। রিসেন্টলি 60তম যে তাদের যে স্বাধীনতা দিবসে তাদের দেশের প্রধান অতিথি হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু তোমার হচ্ছে অভ্যর্থনা জানিয়েছে। এটা ভারত এবং মালদ্বীপের তোমার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা ভারত বা মালদ্বীপের তোমার হচ্ছে কি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু দারুণ বড় একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? মালদ্বীপ। কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেনে গিয়ে কি বলে দেখো, 2025 সালে কোন দেশে চেস বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? চেস বিশ্বকাপ। কিছুক্ষণ আগে ফাইড ওমেন আমরা জানলাম, ফাইড ওমেন এটা কোথায় ছিল স্যার? জর্জিয়ার বাটুমিতে। এবার বলছে চেস বিশ্বকাপ, তো বলছে ভারতে হবে স্যার। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে 2002 সালে লাস্ট তোমার হচ্ছে চেস বিশ্বকাপ ভারতে হয়েছিল, চেস ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভারতে, ঠিক আছে। এবং এটা হয়েছিল কোথায় স্যার? হায়দ্রাবাদে, ঠিক আছে। 2002 সালের পর 2025 সালে ভারতবর্ষের চেস বিশ্বকাপ হচ্ছে, এবং দুটা জায়গায় হচ্ছে স্যার, একটা হচ্ছে গোয়া আর একটা হচ্ছে নিউ দিল্লি। তো স্যার এটা বিশাল বড় একটা মাইলস্টোন বলতে পারো, যে চেস বিশ্বকাপ তাহলে কোথায় হচ্ছে? 2025 সালে আমাদের ভারতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন গিয়ে কি বলছে? বলছে সম্প্রতি কোন ব্যক্তি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ দিয়েছেন? দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড় না নির্মলা সীতারামন না এস জয়শঙ্কর? তো দ্রৌপদী মুর্মু তো ইনি তো রাষ্ট্রপতি রয়েছেন, রাষ্ট্রপতি। স্যার অ্যান্সার তো জগদীপ ধনখড় হবে, ইনি উপরাষ্ট্রপতি ছিলেন। তো উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ দিয়েছেন। নির্মলা সীতারামন হচ্ছে কি অর্থমন্ত্রী ছিলেন, আর এস জয়শঙ্কর হচ্ছে বিদেশ মন্ত্রী, ঠিক না? তো এদের মধ্যে থেকে সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে যিনি পদত্যাগ দিয়েছেন তার নাম হচ্ছে তোমার হচ্ছে জগদীপ ধনখড়। ইভেন তোমাদেরকে বলে রাখি, জগদীপ ধনখড় যে তোমার হচ্ছে পদত্যাগ দিয়েছেন, তার জায়গায় এখন মানে উপরাষ্ট্রপতি কাজ সামলাচ্ছেন অবশ্যই, আর চেয়ারম্যান হিসেবে যিনি সামলাচ্ছেন তিনি হচ্ছেন এর রাজ্যসভার যে তোমার হচ্ছে চেয়ারম্যান অর্থাৎ হরিবংশম, তিনি হয়তো সামলাচ্ছেন। আর স্যার নতুন উপরাষ্ট্রপতি এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। ইলেকটোরাল কলেজ অলরেডি ইলেকশন কমিশন তৈরি করে দিয়েছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা নতুন উপরাষ্ট্রপতিকে দেখতে চলেছি, ঠিক আছে। তবে মাথায় রাখবে জগদীপ ধনখড় যিনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন তিনি পদত্যাগ দিয়েছেন, ঠিক আছে। এবং তিনি যে পদত্যাগ দিয়েছেন কত নম্বর
ধারা প্রয়োগ করে তিনি পদত্যাগপত্র দিতে পারেন? তো বলছে 67-র এ নম্বর। এবং তাই তার পদত্যাগপত্র কার কাছে জমা করবেন? এটাও পরীক্ষায় আসতে পারে স্যার, রাষ্ট্রপতির কাছে, মাথা রাখবে। এবং আমাদের রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 13 নম্বর কোশ্চেনে কি বলছে? সম্প্রতি তোমার হচ্ছে টিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে দা রেসিস্ট্যান্স ফ্রন্ট। হ্যাঁ, কে কোন দেশ গ্লোবাল টেররিস্ট সংস্থা হিসেবে তকমা দিল? অর্থাৎ টিআরএফ কে তোমার হচ্ছে কে গ্লোবাল তোমার হচ্ছে টেররিস্ট বলে তোমার হচ্ছে তকমা দিল। হ্যাঁ, তো মাথা রাখবে টিআরএফ কে গ্লোবাল টেররিস্ট হিসেবে তকমা দিয়েছে হচ্ছে ইউএসএ। এবার স্যার টিআরএফ এর ফুল ফর্ম কি? অলরেডি এখানে লেখা আছে টিআরএফ এর ফুল ফর্ম দা রেসিস্ট্যান্স ফ্রন্ট। এর তোমার হচ্ছে ভূমিকা কোথায় স্যার? 2008 সালে যে তোমার মুম্বাই অ্যাটাক হয়েছিল, ঠিক আছে, মুম্বাই অ্যাটাক, তো সেই মুম্বাই অ্যাটাকের মাস্টার মাইন্ড এই সংস্থায়। রিসেন্টলি পেহেলগাঁও যে ঘটনা, সেই ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে এই টিআরএফ সংস্থা। মাথা রাখবে, পরীক্ষায় আসতে পারে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টিআরএফ এর নাম, যেহেতু পেহেলগাঁওয়ের সাথে না জড়িত। এবং রিসেন্টলি ইউএসএ এটাকে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল তোমার হচ্ছে দিক থেকে টেররিস্ট বলে ঘোষণা করলো ইউএসএ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে? 2025 সালে বর্ষাকালীন পার্লামেন্টের সেশনে কত তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত চলবে? তো মাথা রাখবে স্যার, এটা সেশনটা যেটা তোমার চলবে সেটা 21শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত। 21শে জুলাই থেকে 21শে আগস্ট। এবার বলে রাখি যে তোমাদের এই যে সেশন কে ডাকে? তো মাথা রাখবে রাষ্ট্রপতি সেশন ডাকে। রাষ্ট্রপতি তোমার হচ্ছে কেন্দ্রের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের তোমার হচ্ছে সাথে আলোচনা করে সেশন ডাকে। সম্প্রতি যে সেশনটা হচ্ছে এটা হচ্ছে মনসুন সেশন, যেটাকে আমরা বলি বর্ষাকালীন অধিবেশন। ঠিক আছে, তো এই ধরনের সেশন ডাকলে সবার প্রথমে রাষ্ট্রপতি তার জবাবি বক্তৃতা দেন এবং বক্তৃতা দেওয়ার পর 2 সেশনে কিন্তু কাজ শুরু হয়। তো এবার তোমার হচ্ছে এই তোমার হচ্ছে মনসুন সেশনে 1 মাস ধরে চলবে, অর্থাৎ 21শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত। এবং এবারকার যে বিলগুলো মানে ফোকাস থাকবে, গুরুত্বপূর্ণ বিল, ঠিক আছে, কি? প্রথম হচ্ছে জাস্টিস বার্মার অপসারণ। তোমরা নিশ্চয় জানো জাস্টিস বার্মা যিনি দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছিলেন, তো তাকে ইমপিচমেন্টের প্রসেস নিয়ে আলোচনা হবে। কোথায় আলোচনা হবে? তোমার হচ্ছে লোকসভা বা রাজ্যসভাতে আলোচনা হবে। দ্বিতীয় হচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে সরকারের বক্তব্য পেশ হবে। স্যার মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়েও বিরোধিতা চলবে। সম্প্রতি তোমরা দেখতে পাচ্ছ স্যার নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে। নির্বাচন কমিশনের তরফ থেকে পুরো তোমার যে মানে হচ্ছে ভোটিং যে সিস্টেমটা, সেটাকে সংশোধনীকরণের জন্য স্যারের নির্মাণ করা হচ্ছে বা স্যার কাজ করছে। অলরেডি তোমার হচ্ছে কি স্যার বিহারে স্যার তার কাজ কমপ্লিট করেছে, এই পর্যন্ত কোনো মানে সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি এরপরে যখন বিহারে যখন করতে গিয়ে দেখা গেলো যে অনেক সমস্যা হয়ে গেছে। তো সম্প্রতি এটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি চলছে, বিরোধীর সাথে সরকারের পক্ষের কিন্তু ভালোই ঝামেলা চলছে। এবং নির্বাচন কমিশন তার নিজের পদত্যাগ বা এই নিজের স্ট্যান্ড কে ঠিকঠাক করে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও আরো কতগুলো বিল এই সময় আসবে, কি? যেমন জনবিশ্বাস বিল 2025, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, তারপর হচ্ছে মার্চেন্ট শিপিং বিল, ইনকাম ট্যাক্স বিল, ইম্পর্টেন্ট বিল স্যার, ইনকাম ট্যাক্স বিল, ইন্ডিয়ান পোস্টাল বিল 2025। এই বিলগুলো এই তোমার হচ্ছে কি মনসুন সেশনে আসবে। এবং প্রতিটা বিল হচ্ছে কি স্যার খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো নাম দেখেই, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিল। তার মানে এটা ভাববে না যে এই 4-5টাই মাত্র বিল আসবে, এর থেকেও বেশি বিল আসবে নিশ্চয়ই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 15 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? আন্তর্জাতিক চাঁদ বা মুন দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, মাথা রাখবে 20 জুলাই। ঠিক আছে, কত জুলাই? 20 জুলাই। ঠিক আছে, 2025 সালের এর থিম হলো একটি চাঁদ, একটি দৃষ্টি, একটি ভবিষ্যৎ। মূলত 1969 সালে প্রথম চাঁদে তোমার হচ্ছে অবতরণ করেছিল, তোমরা সবাই জানো, এবং অ্যাপোলোর মাধ্যম দিয়ে তোমার হচ্ছে পৌঁছায়, এবং সেটা পৌঁছাচ্ছে 20 জুলাই। এবং সেই 20 জুলাই তবে থেকেই তোমার হচ্ছে চাঁদ দিবস হিসেবে পালন হয়।
এবং 2025 সালের থিম, এটা বাংলাটা বিকট লাগছে শুনতে, ওয়ান মুন ওয়ান ভিশন ওয়ান ফিউচার। ঠিক আছে, এটা হলো তোমার হচ্ছে এটা হচ্ছে থিম। তারপর নেক্সট 18 নম্বর কোয়েশ্চেন বলছে 2025 সালে, ঠিক আছে, আন্তর্জাতিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড হলো, তো সেখানে ভারতের তরফ থেকে কটা সোনা পেয়েছে? তো মাথা রাখবে ভারতের তরফ থেকে এবার আন্তর্জাতিক তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে 3টে সোনা পেয়েছে। কটা সোনা পেয়েছে? 3টে। বলছে 2025 সালে জুলাই মাসে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে, হ্যাঁ, 66তম তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল তোমার হচ্ছে অলিম্পিয়াড যে হলো, সেইখানে ভারত 3টা সোনা, ঠিক আছে, 2টা হচ্ছে কি স্যার সিলভার, আর তোমার যে একটা ব্রোঞ্জ। ঠিক আছে, এই 3টে জিনিস পেল। এর মধ্যে থেকে সোনা যে 3জন পেয়েছে তাদের নামগুলো মাথায় রাখবে। কে কে? তোমার হচ্ছে কানব তলোয়ার। কানব তলোয়ারের বাড়ি কোথায় স্যার? দিল্লি। তারপর হচ্ছে কি আরব গুপ্ত। আরব গুপ্তর বাড়ি কোথায় স্যার? তো হচ্ছে বলছে দিল্লি। আর আদিত্য তোমার হচ্ছে কি মাঙ্গুদি। ঠিক আছে, এবং এই আদিত্য মাঙ্গুদির বাড়ি হচ্ছে কোথায় স্যার? মহারাষ্ট্র। এই 3জন তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল তোমার হচ্ছে এই পেল। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি 16 অ্যান্সার কি হলো স্যার? বি। 16 পর এবার হচ্ছে 17 নম্বরে গিয়ে কি বলছে? 17 নম্বর বলছে আন্তর্জাতিক দাবা দিবস কবে? যেমন আমরা কিছুক্ষণ আগে মুন দিবস দিলাম 20 জুলাই, দাবা দিবসও মাথায় রাখবে হচ্ছে 20 জুলাই। ঠিক আছে, দাবা দিবস হচ্ছে 20 জুলাই। প্রথম দাবা ফেডারেশন তৈরি হয়েছিল, ফাইট তৈরি হয়েছিল কত সালে স্যার? 1924 সালে। এবং বিশ্বজুড়ে দাবা খেলা পালন করা হয় কত সাল থেকে? 1966 সাল থেকে। রাষ্ট্রসংঘ 2019 সালের পর থেকে এই 20 জুলাইকে বিশ্ব দাবা দিবস হিসাবে ঘোষণা করেছে। ঠিক আছে, এবং 2025 সালে তোমার হচ্ছে দাবা দিবসের প্রতিপাদ্য হলো এভরি মুভস কাউন্ট। এভরি মুভস কাউন্ট। আশা করি বুঝাতে পারলাম। ঠিক আছে, তো এই হলো আন্তর্জাতিক তোমার হচ্ছে দাবা দিবস। আন্তর্জাতিক দাবা দিবস তাহলে কবে? 20 জুলাই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে সম্প্রতি তোমার হচ্ছে কোন দেশ নিজেকে তোমার হচ্ছে টেকোমা ফ্রি বলে ঘোষণা করেছে? টেকোমা ফ্রি মানে টেকোমা হচ্ছে কি স্যার? ট্রেকোমা, এটা একটা তোমার হচ্ছে রোগ। ঠিক আছে, এই রোগ থেকে নিজেকে ফ্রি বলে ঘোষণা করেছে যে, তার নাম হচ্ছে কি স্যার? সেনেগাল। ঠিক আছে, সেনেগাল। সেনেগাল কোথাকার দেশ স্যার? সেনেগাল হচ্ছে তোমার হচ্ছে আফ্রিকার দেশ। কোথাকার দেশ? আফ্রিকার দেশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি স্যার? টাইফুন উইফা সম্প্রতি কোন দেশে এসেছে? টাইফুন উইফা তো মাথা রাখবে চীনে এসছে স্যার, চীনে। ঠিক আছে, উইফা যে চীনে এসছে মাথা রাখবে, হ্যাঁ, চীনে। তো একটু দেখে নাও সবাই, আমি ছবিটা আঁকানোর চেষ্টা করছি। ছবিটা এভাবে করে আঁকালাম, তো যাই হোক এভাবে করে চলে গেছে। তো এই জায়গা থেকে এখানে ইন্দোনেশিয়া রয়েছে, হ্যাঁ, এইটা দিয়ে এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলটাতে তোমার হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে টাইফুনটা এসেছিল। ঠিক আছে, এবং এই টাইফুনটার নাম হচ্ছে কি স্যার? উইফা। এই উইফা কোথায়? তোমার যে চীনে এসেছিল, চীনে। হ্যাঁ, কোথায় এসেছিল স্যার? চীনে। তো স্যার এটাও পরীক্ষা আসতে পারে। এটা টাইফুন ইভেন্ট, তোমাদের এটার নাম থেকেও জানা উচিত যে টাইফুন অ্যাকচুয়ালি নামটাই তোমার হচ্ছে কি স্যার? শুধুমাত্র এদিককার যে দেশগুলো রয়েছে অর্থাৎ ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপর হচ্ছে চীন, এরাই টাইফুন নামটা রাখে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে এই টাইফুনকে বলা হচ্ছে সাইক্লোন। কোথাও আবার এর নাম হচ্ছে উইলি অস্ট্রেলিয়াতে। কোথায় এর নাম হচ্ছে কি স্যার? টর্নেডো আমেরিকাতে। আমেরিকার ফের স্থানীয় ভাষায় এই টর্নেডোকে কি বলা হয় স্যার? টুইস্টার বলা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যে রয়েছে ওখানে তো হচ্ছে এর নাম হচ্ছে হ্যারিকেন। তো এই ঝড় যেটা সমুদ্র থেকে উঠে আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। তার মধ্যে থেকে হচ্ছে কি স্যার? প্রশান্ত মহাসাগরীয় যে তোমার হচ্ছে আগ্নেয় মেঘলা যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলে এর নাম হচ্ছে কি স্যার? টাইফুন। ক্লিয়ার? নেক্সট
কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 20। বলছে ভারতের প্রথম অ্যাথলেটিক ওপেন মিট, ঠিক আছে, অ্যাথলেটিক ওপেন মিট কোন রাজ্যে হবে? তো মাথায় রাখবে বিহারে। তাহলে ভারতের প্রথম অ্যাথলেটিক ওপেন মিট কোথায় হবে? বিহারে। এবং বিহারের কোথায় স্যার? বিহারে তোমার হচ্ছে পাটনাতে। পাটনাতে একটা স্পোর্টস কমপ্লেক্স রয়েছে যার নাম হচ্ছে পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স। সেইখানেই তোমার হচ্ছে ভারতবর্ষের প্রথম অ্যাথলেটিক ওপেন মিট হবে, ঠিক আছে, ভারতের মধ্যে প্রথম। এর আগে কোনদিনও এই ধরনের অ্যাথলেটিক তোমার হচ্ছে মিট ভারতবর্ষে হয়নি। এটা কোথায় হবে? বিহারের পাটলিপুত্র তোমার হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স। স্যার হোয়াই পাটলিপুত্র? নিশ্চয়ই তোমরা জানো যে বিহারের যে রাজধানী পাটনা, সেই পাটনারই তোমার হচ্ছে আদি নাম হচ্ছে পাটলিপুত্র, যেটা হচ্ছে মগধের রাজধানী ছিল। এমনকি 16 মহাজন পদের তোমার হচ্ছে এই মগধ সব থেকে শ্রেষ্ঠ ছিল, তারই রাজধানী হচ্ছে কি স্যার? পাটলিপুত্র। আশা করি বুঝাতে পেরেছি। তার পরবর্তীতে হচ্ছে কি স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 21। 21 এ কি বলছে দেখো, বলছে ভারতের জাতীয় পতাকা দিবস কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। জাতীয় পতাকা বলছে 22শে জুলাই, ঠিক আছে। ভারতের জাতীয় পতাকা দিবস হচ্ছে 22শে জুলাই। দেখো লেখা আছে যে ভারতীয় জাতীয় পতাকা দিবস ভারতের ক্ষেত্রে 22শে জুলাই পালিত হয়। মূলত 1947 সালে ভারতীয় গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা তিরঙ্গা গৃহীত হওয়ার ঘটনাকে স্মরণ করে এটা করা হয়। এই দিনটি জাতীয় ঐক্য, সার্বভৌম এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপরে পালিত হয়। তাহলে মাথায় রাখবে কি স্যার? 22শে জুলাই। অ্যাকচুয়ালি স্যার 1947 সালে, হ্যাঁ 1947 সালের 22শে জুলাই আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল এবং সেই অনুযায়ী আমাদের জাতীয় পতাকা দিবস এই দিনটাতেই পালন হয়। তার পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 22। কোয়েশ্চেন নাম্বার 22 তে কি বলছে দেখো, বলছে সম্প্রতি মারা গেলেন তোমার হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, যার নাম হচ্ছে কি স্যার? অচ্যুতানন্দ। বলছে তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? এই অচ্যুতানন্দ যিনি মারা গেলেন, মাথা রাখবে ইনি সিএম ছিলেন। কোন রাজ্যের ছিলেন? তো বলছে কর্ণাটক, ঠিক আছে। আর মাথা রাখবে নাম কি? তোমার হচ্ছে অচ্যুতানন্দ। তাহলে অচ্যুতানন্দ একজন সিএম, এবং কোন রাজ্যের সিএম? তোমার হচ্ছে কর্ণাটকের সিএম। তাহলে অ্যান্সার কি হলো স্যার? 22এর সি। 22এর সি কর্ণাটক। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের সায়েন্স সিটি। তারপর নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? 23। 23 তে কি বলছে দেখো, বলছে 23শে জুলাই কোন বিখ্যাত ব্যক্তির জন্ম তারিখের জন্য বিখ্যাত? বলছে বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, না উপরের সবগুলি? তো স্যার 23শে জুলাই মাথা রাখবে উপরের সবগুলি হবে স্যার। বাল গঙ্গাধর তিলককে সবাই জানো কম বেশি স্যার, মহারাষ্ট্রের চরমপন্থী নেতা, মহারাষ্ট্রের চরমপন্থী নেতা, ঠিক না? তোমার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। চন্দ্রশেখর আজাদ, ইনি তোমার হচ্ছে কি স্যার? চন্দ্রশেখর আজাদ একজন হচ্ছে কি বিপ্লবী ছিলেন, নাম শুনেছো নিশ্চয়ই চন্দ্রশেখর আজাদের। এমনকি বলা হয় যে তোমার হচ্ছে তোমার হচ্ছে ভগৎ সিং এর গুরুজি ছিলেন, গুরুজি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক, ভারতীয় সাহিত্যিক, ঠিক না? তো স্যার উপরে গিয়ে কি হবে স্যার? তাহলে উপরের সবগুলি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24 এ গিয়ে কি বলছে দেখো, বলছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? 85, 77, 82, না তোমার হচ্ছে 67? তো মাথা রাখবে হচ্ছে কি স্যার? 77, ঠিক আছে। তাহলে স্যার এই র্যাঙ্কটা প্রতি বছরই আসে। ভারতবর্ষে এবারকার র্যাঙ্ক কত এসেছে স্যার? 77 এসছে। কটা দেশের মধ্যে 77 স্যার? 85, 85টা দেশের মধ্যে 77। এবং প্রথম র্যাঙ্ক আর সিঙ্গাপুর। এবার কথাটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক সিঙ্গাপুর, ভারত হচ্ছে 77। তাহলে এই থেকে কি বোঝা গেল পাসপোর্ট ইন্ডেক্সে? যে কার বা কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী। স্যার শক্তিশালী সংখ্যাটার মানে গিয়ে কি? মানে হচ্ছে কোন দেশের পাসপোর্ট কত বেশি স্মুথ, মানে পাসপোর্ট শো আপ করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো সেই দিক থেকে ভারত যদি 77 নম্বরে থাকে, তার মানে আমাদের পাসপোর্ট এতটাও স্ট্রং নয় যে যে কোনো দেশে দ্রুত ভিসা পেয়ে যাবো। তোমার তার ক্লিয়ারিফিকেশন যেটা লাগবে সেটা কিন্তু অনেক বেশি কঠিন। আর স্যার এটা যদি সিঙ্গাপুরের নাগরিক যারা রয়েছে তারা যদি সেই পাসপোর্ট শো করে, সেক্ষেত্রে তারা কিন্তু খুব দ্রুত কিন্তু যে কোনো দেশের ভিসা পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এটা যে সংস্থা রিপোর্ট করে তার নাম হচ্ছে কি স্যার? হ্যান্ডলি। এবং এই হ্যান্ডলি প্রতি বছর হচ্ছে এই পাসপোর্ট ইন্ডেক্সটা তৈরি করে থাকে। তাহলে ভারতের র্যাঙ্ক কত স্যার? তোমার হচ্ছে 77।
তারপরে দেখো 77-এর পর তারপরে দেখো সম্প্রতি কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের কারণে সুনামি হয়েছিল। বলছে এই উপদ্বীপটা কোন দেশে অবস্থিত? বলছে ভারত, রাশিয়া, জাপান না ইন্দোনেশিয়া। তো মাথায় রাখবে এই দ্বীপটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। হ্যাঁ, আমি একটু চেষ্টা করছি আঁকানোর। তাড়াতাড়ি করছি বলে একটু মানে পজিশনগুলো একটু খারাপ টারাপ হতে পারে। এভাবে রয়েছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি এর মধ্যে থেকে কামচাটকা উপদ্বীপ হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে রাশিয়ার হচ্ছে কামচাটকা উপদ্বীপ। কামচাটকা উপদ্বীপ। সম্প্রতি এই কামচাটকা উপদ্বীপের এই অঞ্চলে তোমার হচ্ছে ভূমিকম্প হয়েছে। এবং এটা কোথায় স্যার? এটা হচ্ছে রাশিয়াতে। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে রাশিয়াতে। ঠিক আছে, তো স্যার এই ভূমিকম্পের কারণে এই বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে কি স্যার সুনামি হয়। ঠিক আছে, সুনামি, এবং এই সুনামিতে মানে ভালোই ক্ষতি হয়েছে। আর স্যার ওই অঞ্চলের মধ্যে দেখো জাপানও আছে, ইন্দোনেশিয়াও আছে, ওই রুটটার মধ্যে রয়েছে স্যার। ভারত এইদিকে থেকে গেল। তো স্যার এই কামচাটকা উপদ্বীপ কোথায় রয়েছে স্যার? তোমার হচ্ছে রাশিয়াতে। আর তোমাদেরকে মাথায় রাখতে হবে স্যার উপদ্বীপ কেন? কারণ হচ্ছে 3 দিক দিয়ে জল, এখানেও জল, এখানেও জল, এখানেও জল। ঠিক আছে, কদিক দিয়ে জল? তোমার হচ্ছে 3 দিক দিয়ে জল। কত দিক দিয়ে জল? তোমার হচ্ছে 3 দিক দিয়ে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি স্যার, এটা হয়ে গেল। তাহলে হচ্ছে অ্যান্সার কি হলো? রাশিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার কত স্যার? কোয়েশ্চেন নাম্বার 26 নম্বর কোয়েশ্চেন আগে কি বলছে দেখো। 26 নম্বর কোয়েশ্চেনে বলছে সম্প্রতি কোন রাজ্য ভারতের সব থেকে বড় গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেম বলে নিজেকে ঘোষণা করলো? গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেম বলে নিজেকে ঘোষণা করলো। ঠিক আছে, তো বলছে কোন রাজ্য? তো রাজ্যটার নাম হচ্ছে কি স্যার? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে চন্দ্রবাবু নাইডু। ঠিক না? তেলুগু দেশম পার্টির তিনি রিপ্রেজেন্ট করেন। এবং বর্তমান যে কেন্দ্রের যে সরকার রয়েছে সেটা দুটো মেজর তোমার হচ্ছে পার্টির তত্ত্বাবধানে রয়েছে। এবং সেই দুটো মেজর পার্টি হচ্ছে একটা হচ্ছে জেডিইউ বিহারের, আর একটা হচ্ছে তেলুগু দেশম পার্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তো সেই রাজ্য নিজেকে গ্রিন হাইড্রোজেন ইকোসিস্টেম বলে ঘোষণা করেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি 26-এ কি হলো স্যার? 26-এর বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, তারপর হচ্ছে সম্পর্কে কি বলছে? বলছে G7 এর মধ্যে প্রথম দেশ হিসাবে কোন দেশ প্যালেস্টাইনকে তোমার হচ্ছে দেশ বলে স্বীকৃত দেওয়ার কথা ঘোষণা করেছে? তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম, ফ্রান্স না কানাডা? তো স্যার আমেরিকা যুক্তরাষ্ট্র তো সহজে দেবেই না। তো স্যার এটা হবে ফ্রান্স। মাথায় রাখবে, দেখো লেখাও আছে G7 এর দেশগুলো কে কে স্যার, এটাও পরীক্ষায় আসতে পারে। আগে G8 ছিল, রাশিয়াকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং রাশিয়া বাতিল হয়ে যাওয়ার পর থেকে এখন আর G7 আছে, G8 আর কিন্তু নাই। এই G7 এর দেশগুলো কে কে দেখো লেখা আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং হচ্ছে তোমার হচ্ছে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। এর মধ্যে থেকে ফ্রান্স, ঠিক আছে, সম্প্রতি ঘোষণা করেছে যে অদূর ভবিষ্যতে তারা প্যালেস্টাইনকে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে একটা স্বাধীন দেশ বলে ঘোষণা করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? ফ্রান্স। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কত স্যার? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 28 নম্বর কোয়েশ্চেন নিয়ে কি বলছে? বলছে সব থেকে বয়স্ক হিসাবে, হ্যাঁ, বয়স্ক হিসাবে মহিলা টেনিস খেলোয়াড় WTA টুর্নামেন্ট জিতলো কে কে? মারিয়া শারাপোভা, সুনিতা উইলিয়ামস, না তোমার হচ্ছে ভেনাস উইলিয়ামস, না তোমার হচ্ছে সানিয়া মির্জা? তো এদের মধ্যে থেকে অ্যান্সার হবে কি স্যার? তোমার হচ্ছে ভেনাস উইলিয়ামসের বাড়ি হচ্ছে USA, আমেরিকা যুক্তরাষ্ট্র। তোমাদেরকে বলে রাখি, বলে না যে এজ ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এজের ব্যাপারটা নেই, সৎ সংকল্পটাই আসল। তার প্রমাণ, জলজান্ত প্রমাণ হচ্ছে ভেনাস উইলিয়ামস। তিনি সম্প্রতি
মানে ভালোই বয়স হয়ে গেছেন। দেখো কত বয়স, 45। এই 45 বছর বয়সে তিনি লন টেনিস খেলছেন এবং WTA টুর্নামেন্ট জিতছেন। 45 নট তোমার হচ্ছে জোক। এই বয়সে একটা লন টেনিস খেলার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা যে তিনি ধরে রেখেছেন, এটা তাকে সেলুট করতে হয়। আমাদের তো স্যার 30-35-এর পরেই স্যার আমরা কত দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু স্যার 45-এ গিয়ে এই যে বডি স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথকে স্ট্রং রাখে এবং স্যার WTA এর মতো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতছে, এটা কিন্তু স্যার বিশাল ব্যাপার, ঠিক না? তো স্যার নামটা মাথায় রাখবে, তোমার হচ্ছে ভেনাস উইলিয়ামস সম্প্রতি জিতেছে কি ট্যুর, WTA ট্যুর। কত বছর বয়সে? 45 বছর বয়সে। কি বিভাগে? মহিলা বিভাগে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার কত স্যার? কোশ্চেন নাম্বার হচ্ছে 29 কোশ্চেনে গিয়ে কি বলছে? বলছে ইউনেস্কো থেকে পুনরায় নিজস্ব সদস্য পদ বাতিল করে নিল কোন দেশ? স্যার আমেরিকা যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এর আগের বার যখন এসেছিল তখন বাতিল করে নিয়েছিল। জো বাইডেন আসার পর আবার সংযুক্তিকরণ করে, আবার বেশি দিন সংযুক্তিকরণ করা হয়নি, কিন্তু মাত্র 2 বছর হতে না হতে আবার ডোনাল্ড ট্রাম্প এসে তোমার হচ্ছে আবার সদস্য পদ বাতিল করে নিল। কোথা থেকে স্যার? ইউনেস্কো থেকে, ঠিক আছে? ইউনেস্কো থেকে, হ্যাঁ, 2 বছরের মধ্যেই কিন্তু বাতিল করে নিল। ক্লিয়ার? আচ্ছা নেক্সট 29-এর পর হচ্ছে কত স্যার? 30-এ কি বলছে? IUCN ওয়ার্ল্ড তোমার যে কনজারভেশন কংগ্রেস 2025 অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? ভারত, সৌদি আরব, কাতার না সংযুক্ত আরব আমিরাত? তো মাথা রাখবে IUCN এর তোমার হচ্ছে গিয়ে কি স্যার? কনজারভেশন মানে বুঝতে পারছো সংরক্ষণ, হ্যাঁ, কংগ্রেস 2025 অনুষ্ঠিত হচ্ছে UAE অর্থাৎ ইউনাইটেড তোমার হচ্ছে আরব আমিরাত, ঠিক আছে? তো স্যার এটা IUCN এর ফুল ফর্ম কি? তো দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার, ঠিক আছে? আর এর সদর দপ্তর কোথায় স্যার? এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের, এটা পরীক্ষায় আছে। সুইজারল্যান্ডের কোথায় স্যার? গ্ল্যান্ড একটা শহর, ঠিক আছে? ওখানে প্রতি বছরই তোমার হচ্ছে এই ধরনের অনুষ্ঠান এরা করতেই থাকে বিভিন্ন দেশে। এবছর 2025 সালে এইটা করছে কোথায় স্যার? UAE, নাকি? মানে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে? এবং এর হচ্ছে স্যার রাজধানী হচ্ছে কি স্যার? দুবাই। এবং এই দুবাইয়ে ICC তোমার হচ্ছে কি আছে? হেডকোয়ার্টার আছে, ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের। তো আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কি হবে স্যার? সংযুক্ত আরব আমিরাত। এবং এটা অ্যান্সার কি হলো স্যার? D 30-এর, ঠিক আছে? 30টাই কোশ্চেন আগে বলেছিলাম, দেখো 30-এর পর আর নেই, ঠিক না? তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এটা। তো ভিডিওটা কেমন লাগলো বলবে সবাই। প্রথম কথা, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। দ্বিতীয় যেটা আমি আবার বলছি, আমরা চেষ্টায় আছি যাতে প্রতি সপ্তাহে তোমাদের একটা করে দিতে পারি, প্রতি সপ্তাহে, এবং 30টা করে কোশ্চেন দেবো। বেশ 30টা তোমাদের ভালোও লাগবে, শুনতেও ভালো লাগবে। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেটের উপরে অবশ্য আলাদা, তার সাথে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এটা বেশিরভাগটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের উপরে আছে। এবং যে স্যার হচ্ছে এক সপ্তাহে যে 30টা বেস্ট কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা আলোচনা করব। দেখো ভিডিওটা যতক্ষণ হলো বুঝতে পারছো 30টা কোশ্চেন আলোচনা হয়নি। আমি আগে বলেছিলাম প্রায় 100টার কাছাকাছি কোশ্চেন আলোচনা হবে। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে শেয়ার করো, রেকমেন্ড করো, হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কারণ হচ্ছে যে তোমাদের সেই চ্যানেল সাবস্ক্রিপশনের বিষয়টা কিন্তু ভীষণ জরুরি, তাহলে আমাদের কাজ করতে অনুপ্রেরণা হবে। আমরা আস্তে আস্তে বিভিন্ন বিষয়ের MCQ থেকে শুরু করে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে GS এ তোমার যে স্ট্রেংথের যে ক্লাসগুলো হয়, বেসিক ফাউন্ডেশনের ক্লাসগুলো যেগুলো হয়, সেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে দেবো। তো আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এই যে ভিডিওগুলোর সম্বন্ধে যদি কারো কোনো যদি তোমার হচ্ছে কি এখান থেকে যদি বেটার করার মতো কোনো কিছু যদি সুযোগ থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকো। এটা দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তৃতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা খুব দ্রুত আনতে চলেছি, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স আমি আবার বলছি, প্রতি সপ্তাহের একটা করে আমরা আনতেই থাকবো। আর বিগতগুলো অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে তোমার যে জুলাইয়ের যেটা সাপ্তাহিক, সেগুলো কিন্তু প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবে। অপেক্ষা করতে হবে সবাইকে। আমি চাই যে তোমাদের একদম স্যার 25 সালের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্স যাতে তোমাদের কাছে থাকে এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? তো চলো বাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।